26,000 পদ বাতিল হয়েছে না, 26,000 মানুষকে পথে বসানো হয়েছে। এই ধরনের একটা রায় শুধু অমানবিক আমি বলবো না, এটা কোনো রায়ই নয়। আর সিপিআইএম এর আমলে দুর্নীতি আমরা নিজেরা দেখিনি। ইন্টারভিউতে গিয়ে দেখা গেছে এ হচ্ছে সত্য সাধনের লোক, ও হচ্ছে কান্তি বিশ্বাসের লোক, ও হচ্ছে কান্তি গাঙ্গুলির লোক, ও হচ্ছে সুভাষ চক্রবর্তীর লোক। সিপিআইএম এর সঙ্গে মিছিল না করলে গ্রুপ ডি স্টাফ, যেগুলোকে আমরা এখন বলি গ্রুপ ডি স্টাফ, সেই গ্রুপ ডি স্টাফে ঢোকানোই হতো না। জাস্টিস ভার্মাকে তুমি দিল্লি থেকে এলাহাবাদে ট্রান্সফার করে দিলে দুর্নীতি আটকাবে? সিপিআইএম যে সরকার, জ্যোতি বসুর সে সরকার যে এতই নিজের লোক ঢুকিয়েছে যে বুদ্ধবাবু বাধ্য হতে ইলেকশনের আগে লাশের রাজনীতির ওপর দাঁড়িয়ে আমি কিছু বলবো। বাতিল হওয়ার পর পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি একেবারে সরগরম হয়ে আছে, কিন্তু বর্তমানে যা পরিস্থিতি তৈরি হয়েছে কিছু দুর্নীতির জন্য, সেই পরিস্থিতি সিপিআইএম এর আমলেও কিন্তু দেখা গেছে। সেখানে তো লেটার হেডের মাধ্যমে সুপারিশ করা হতো, তাহলে সেখানে কি যোগ্য অযোগ্যরা বঞ্চিত হতো না, বা যোগ্যরা বঞ্চিত হতো না? মানে প্রশ্ন, আমরা কিন্তু কেউ কিছু ভুলে যাইনি। হ্যাঁ, মানে 26,000 পদ বাতিল হয়েছে এই কথাটাতে আমার আপত্তি আছে। এই গোটা ব্যাপারটা রাজনীতি হয়েছে। 26,000 পদ বাতিল হয়েছে না, 26,000 মানুষকে পথে বসানো হয়েছে এবং সেটা ইচ্ছাকৃতভাবে হয়েছে। সেটা যেরকম সিপিআইএম, যেরকম বিজেপি, একইভাবে আদালত, তারা তিনজনে যোগসাজশ করে এই অনর্থটা ঘটিয়েছে। এর সঙ্গে আইন কানুনের বিন্দুমাত্র কোনো সম্পর্ক নেই। আমি চ্যালেঞ্জ করে বলছি, এর সঙ্গে আইন কানুনের বিন্দুমাত্র কোনো সম্পর্ক নেই। কারণ গোটা প্রক্রিয়াটায়, গোটা রায়টায় আমরা দেখেছি যে কিভাবে যোগ্য অযোগ্যকে তালিকাকে আলাদা করা হয়েছে, একেবারে টেবিল করে করে আলাদা করা হয়েছে। শুধু তাই নয়, তারাই এমনকি এরকমও বলছে, এত বড় ধৃষ্টতা, রায় এরকমও বলা হচ্ছে যে না, আমরা ফুল প্রুফ প্রমাণ চাই না, একটা প্রবাবিলিটি টেস্টের মধ্য দিয়ে আমরা ধরে নিচ্ছি যে গোটা প্রক্রিয়াটাই ফ্রড, গোটা প্রক্রিয়াটাই আসলে বাতিলযোগ্য। তার আগে পর্যন্ত ওই যে 3-4টে প্যারা ছাড়া তার আগে পর্যন্ত যে সমস্ত মামলাকে রায় রেফার করা হয়েছে, সেই সমস্ত মামলার সঙ্গে আমাদের এখানকার এই যে ঘটনা তার সঙ্গে কোনো সম্পর্কই নেই। যেমন ধরো কোথাও গণ্য টোকাটুকি হয়েছে, সেটা আমরা ধরতে পারবো না কে অযোগ্য কে যোগ্য। ধরো কোথাও প্রশ্নপত্র লিক হয়ে গেছে, যেরকম নিটে হয়েছে, সেখানে আমরা ধরতে পারবো না কে যোগ্য কে অযোগ্য। সেক্ষেত্রে পুরো প্রক্রিয়াটা বাতিল হয়। বা ধরা যাক কোথাও সমস্ত কিছু আগুনে পুড়ে গেছে, আমরা ধরে নেব সেটা যোগ্য অযোগ্য, কিন্তু এক্ষেত্রে কিন্তু তা হয়নি। এই রায়ের কিছুদিন আগে পর্যন্ত বারবার বলছে আমাদের ওএমআর শিট দাও, আমাদের মিরার ইমেজ আছে। তার মানে কি? তার মানে কোর্ট আদালত এটা দেখতে চাইছে যে রাজ্য সরকার এবং এসএসসির পক্ষ থেকে যে যোগ্য অযোগ্য তালিকা দেওয়া হয়েছে, তারা দিয়েছে, সব মিলিয়ে দিয়েছে হচ্ছে এখানে 6,000 সামথিং আর ওখানে 19,000 সামথিং। তাহলে এই যে দিয়েছে সেটা কতটা সত্যি সেটা দেখার জন্য ওরা বলছে। তার মানে প্রথম থেকেই ধরে নিচ্ছে যোগ্য অযোগ্য আলাদা। তারপর এই ধরনের একটা রায় শুধু অমানবিক আমি বলবো না, এটা কোনো রায়ই নয়, এটা কোনো রায়ই নয়। ঠিক যেরকম আমরা জাস্টিস ভার্মার যে কোনো রায়কে এখন প্রশ্ন করব যে আসলে নিশ্চয়ই তার পেছনে কোনো টাকা খেটেছে, না হলে জাস্টিস ভার্মার বাড়িতে অত টাকা পাওয়া যায় কি করে। আমরা যেরকম রঞ্জন গগৈয়ের যে কোনো রায়কে এখন প্রশ্ন করব, কারণ উনি অবসর নেওয়ার পরের দিন থেকে রাজ্যসভার সাংসদ, ঠিক সেরকমভাবেই আমরা এই রায়টাকে প্রতি মুহূর্তে আমরা প্রশ্ন করে যাব। আর সিপিআইএম এর আমলে দুর্নীতি আমরা নিজেরা দেখিনি। সেটা হচ্ছে যে ইন্টারভিউতে গিয়ে দেখা গেছে এ হচ্ছে সত্য সাধনের লোক, ও হচ্ছে কান্তি বিশ্বাসের লোক, ও হচ্ছে কান্তি গাঙ্গুলির লোক, ও হচ্ছে সুভাষ চক্রবর্তীর লোক। একেবারে পেছনের থেকে যেগুলো ইন্টারভিউয়ের ক্ষেত্রে যে তালিকাটা আসে, একেবারে পেছনের লোক চান্স পেয়ে যাচ্ছে, প্রথম দিকের লোক চান্স পাচ্ছে না, এগুলো আমরা দেখিনি। সেটা ইউনিভার্সিটিতে, সেটা কলেজে, সেটা স্কুলে আমরা দেখিনি। সেটা হচ্ছে সরকারি ক্ষেত্রে সিপিআইএম এর সঙ্গে মিছিল না করলে গ্রুপ ডি স্টাফ, যেগুলোকে আমরা এখন বলি গ্রুপ ডি স্টাফ, সেই গ্রুপ ডি স্টাফে ঢোকানোই হতো না। পরিবহন দপ্তরে আমরা দেখেছি একেবারে সিপিআইএম এর লোক ছাড়া কেউ ঢুকতে পারেনি। তাহলে এগুলো তো মানে স্বাভাবিক। আমরা দেখেছি গনি খান চৌধুরীর আমলে, গনি খান চৌধুরী রেলে গ্রুপ ডি স্টাফে কংগ্রেসের লোককে ঢোকায়নি। তার মানে তো এটা একটা স্বাভাবিক ঘটনা। আর আজকে এখানে দেখাচ্ছে সেটা হচ্ছে যে দুর্নীতির নাম করে 26,000 লোককে তুমি বাতিল করে দিচ্ছ। তুমি বলতে পারতে সেটা হচ্ছে যে না, আর একটা আমরা অযোগ্যদের ক্ষেত্রে বাদ দিয়ে দিচ্ছি, আর যোগ্যদের ক্ষেত্রে আমরা এই বিশেষ একটা কোনো গার্ড রেখে আমি চাকরিটা বহাল রাখছি। তুমি এটা করলে না, তোমার মাইনে মাস গেলে কয়েক লাখ টাকা, তোমার সরকারি সমস্ত সুবিধা তুমি পাও, তুমি বুঝতেই পারো না সেটা হচ্ছে সাধারণ মানুষের অবস্থাটা কী।
আর এইভাবে দুর্নীতি আটকাবে? ওই যে জাস্টিস ভার্মাকে তুমি দিল্লি থেকে এলাহাবাদে ট্রান্সফার করে দিলে, দুর্নীতি আটকাবে? এই যে উত্তরপ্রদেশে প্রায় 70,000 পদ বাতিল করে ওখানকার লোকগুলোকে তুমি বিপদে ফেলে দিলে। তুমি ত্রিপুরাতে তো আমরা দেখেইছি, ইভেন পশ্চিমবঙ্গে যখন এসএসসি চালু হচ্ছে, চালু হওয়ার কারণটাও তো সেটা হচ্ছে সিপিআইএম যে সরকার, জ্যোতি বসুর সে সরকার যে এতই নিজের লোক ঢুকিয়েছে যে বুদ্ধবাবু বাধ্য হচ্ছে এসএসসিটা স্কুল সার্ভিস কমিশনটা চালু করতে। না হয়তো স্কুল সার্ভিস কমিশনের আগে তো পুরোটাই পার্টির লোক ঢুকতো, আর স্কুল সার্ভিস কমিশনের পরে মানে আমলারা কি করেছে আমরা তো জানি না। এই যে রেল, তুমি যদি মেট্রোতে ওঠো দেখবে সবসময় একটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে রেলে কিন্তু যদি কোনো বিভিন্ন দালাল চক্র ঘোরে, তার মানে কি? তার মানে দালাল চক্র আছে, সেই দালাল চক্রের ফাঁক দিয়েই কত লোক চাকরি পাচ্ছে। আমরা দেখেছি সেটা আছে যে গ্রামেগঞ্জে, এমনকি তোমার সশস্ত্র বাহিনীতে মিলিটারি পুলিশে ঢোকার পরেও দেখছি যে অফিসারকে কিছুটা খোশামত করে আমাকে কোথায় পোস্টিং দেওয়া হবে, সেই খোশামদের পেছনে শুধু চা বিস্কুট আছে না অন্য কিছু আছে আমরা তো জানি না। তার মানে গোটা ব্যবস্থাটা দুর্নীতিযুক্ত, তার মধ্যেই তুমি বসবাস করছো। আচ্ছা, আমরা আদালতে গিয়ে দেখি না, সেটা হচ্ছে যে একটা মামলাকে মেনশন করার জন্য মুহুরিদের টাকা দিতে হয়, কিন্তু সবাই জানে। তাহলে এই যে একটা ব্যবস্থা, তাহলে তুমি কি করবে? তাহলে এই যে মামলা মেনশন করার জন্য আমাকে মুহুরিদের টাকা দিতে হচ্ছে, এটা কি আইনের আওতায় পড়ে? তাহলে এই গোটা ব্যবস্থাটা, একটা হাসপাতালে ভর্তি করতে গেলে নেতাকে ধরতে হয়, দাতাকে ধরতে হয়, এটা কি ভারতবর্ষে এই পশ্চিমবঙ্গে এই প্রথম আমরা দেখছি? তাহলে সেখানে তুমি 26,000 মানুষকে রাস্তায় বসিয়ে দিচ্ছ শুধু এটা ভেবে। এবং দেখো মজার ব্যাপারটা হচ্ছে যে যেদিনকে রায়টা বেরোচ্ছে তারপর দিন থেকেই বলছে মমতা ব্যানার্জি পদত্যাগ করুন। তার মানে আসল উদ্দেশ্যটা কি? তার মানে যেহেতু পশ্চিমবঙ্গের পুলিশ হচ্ছে যোগীর পুলিশ নয়, যোগীর পুলিশ বাড়ি থেকে বেরোলেই লাঠিচার্জ করে। আমরা দেখেছি প্রতি মুহূর্তে কীভাবে লাঠিচার্জ হচ্ছে, সেটা হিন্দু মুসলমান দেখে না, একেবারে লাঠিচার্জ করে উড়িয়ে দেয়। যেহেতু পশ্চিমবঙ্গের পুলিশ সেটা নয়, তাই জন্য আমি ডিআই অফিসে কি ওএমআর শিট পাওয়া যাবে? তারপরে আমি থানায় গিয়ে গন্ডগোল করছি, আমি থানায় গিয়ে পুলিশকে মারছি। আচ্ছা, তার মানেটা কি? তার মানে হচ্ছে যে কোনোভাবেও কয়েকজন তোমার মানে যে সমস্ত মানে হতভাগ্য, কি বলবো আমি, মানে ভাবতেও খারাপ লাগছে। এই টিচাররা যারা রাস্তায় বসে গেছে তাদের আর কিছু করার নেই, তাদের বলছে যা মার খেয়ে মর। তারপরে যদি 2-4টে লাশ পড়ে তাহলে আসল রাজনীতিটা শুরু হবে, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ। তাহলে চাকরি প্রার্থীরা যেটা বলছে, আমাদের কোটানকোট যাচ্ছি চাকরি প্রার্থীদের লাশের ওপর দাঁড়িয়ে বাম এবং বিজেপি রাজনীতি করছে। অবশ্যই তাই। তা আমরা দেখিনি যখনই ইলেকশনের আগে নবান্ন অভিযান আছে হয় কেন? তাও তো আমরা দেখি যে নবান্ন অভিযানের ক্ষেত্রে এখন একটা অত্যন্ত সুন্দর প্রক্রিয়া পুলিশ নিচ্ছে যাতে করে কোনো গুলি গলা না চলে। আমরা দেখিনি তার 21শে জুলাই এক্ষেত্রে কী হয়েছিল? তার মানে ব্যাপারটা হচ্ছে যে নবান্ন অভিযানটা হয় কেন? তার মানে আর একটা মইদুলের লাশ পড়ুক, আর একটা ওরকম আরেকজন কারুর লাশ পড়ুক, আমি এমনই একটা ব্যবস্থা করবো যাতে ইলেকশনের আগে লাশের রাজনীতির ওপর দাঁড়িয়ে আমি কিছু ভোট পাই। তার মানে এই 26,000 লোক যাতে কোনোভাবে কাজে যাতে না ফেরে, এটাই হচ্ছে রাজ্যের বিরোধীদের আসল উদ্দেশ্য, এবং তাদের লাশের ওপর দাঁড়িয়ে সেটা করতে হবে। ফলত পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনকে এটা খেয়াল রাখতে হবে যে এটার মধ্য দিয়ে কিন্তু আসলে রাজনীতি হচ্ছে। আসলে কিন্তু আরজিকর দিয়ে হলো না, তার আগে ইলেকশন দিয়ে হলো না, বাংলাদেশের পর হলো না, তাহলে এখন আবার যদি আরেকটা ঝামেলা করা যায়, ওই 26,000 লোকের প্রতি কারুর কোনো সিম্প্যাথি। শিক্ষক নিয়োগ দুর্নীতিতেও আমরা দেখেছি বিজেপির একনিষ্ঠ নেত্রী ভারতী ঘোষ থেকে শুরু করে শুভেন্দু অধিকারীর ভাইয়ের নাম, দিব্যেন্দু অধিকারীর নাম জড়িয়েছে। তাহলে সেই ক্ষেত্রে এখনো পর্যন্ত বাম কেন মুখ খোলেনি? বামেরা কি শুধুমাত্র বিজেপিকে কোনোভাবে সাপোর্ট করার জন্যই এই দুটো নামকে কোনোভাবে কেন? তোমার ওই কি বলে লন্ডনে যেটা হলো, আমাদের অমিত মালব্যর সঙ্গে সিপিআইএম কি এসএফআই ইউকে অমিত মালব্যর সঙ্গে সরাসরি যোগসাজশ হলো। আমরা ওখানে দেখতে পেলাম যে আরএসএস এবং এসএফআই, তথাকথিত এসএফআই একসঙ্গে ওখানে ঝামেলা করলো। অমিত মালব্য ওখানে টুইট করলো ঝামেলাটার পরেই যে আমাদের ওখানে হিন্দু বাঙালিরা প্রতিবাদ করেছে। তার মানে ওটা তো স্পষ্ট যোগসাজশ। এখন হতে পারে কোনো প্রশ্ন নেই, একেবারে স্পষ্ট যোগসাজশ করে চলছে সিপিআইএম এর নেতৃত্ব এবং তোমার আরএসএস বিজেপি। এটা তো দেখাই যাচ্ছে যে কোনোভাবে হোক পশ্চিমবঙ্গে সরকারটাকে ফেলে যাতে বিজেপি সরকার আনা যায়, এই হচ্ছে তাদের আসল উদ্দেশ্য।
একেবারে শেষ প্রশ্নে যাব। শুভেন্দু অধিকারী বারংবার কোনো ঘটনা ঘটলেই বলা হয় সিবিআই তদন্ত চাই, কেন্দ্রীয় সংস্থার তদন্ত চাই। কোনোভাবে কি শুভেন্দু অধিকারী রাজ্যের পুলিশ বা সিআইডির ওপর থেকে ভরসা পাচ্ছে না বা ভয় পাচ্ছেন? একদমই নয়। শুভেন্দু অধিকারী কেন্দ্রের পুলিশের মানে সিবিআইয়ের ভয়ে বিজেপি করেছে, সিবিআইয়ের ভয়ে বিজেপি করেছে। আচ্ছা, এখন ওর একটাই দুশ্চিন্তা, সেটা হচ্ছে যে বিজেপির যে পদটা রাজ্যে ওর আছে সেটা থাকবে না থাকবে না, সেটা থাকবে না থাকবে না। এটা হচ্ছে সম্পূর্ণই একটা স্টান্ট। ও খুব ভালো করে জানে যে গত 3 বছর ধরে সিবিআই ইডি কিছুই প্রমাণ করতে পারেনি। গোটা দেশের সবাই আস্তে আস্তে ছাড়া পেয়ে যাচ্ছে, পশ্চিমবঙ্গেও ছাড়া পেয়ে গেছে। ওদের তো দুর্নীতিটা ওদের কাছে পরম প্রিয়, দুর্নীতিটা ওরা রাখবে। একজনই চোর থাকবে, সমস্ত গোটা দেশের সমস্ত টাকা ওরা চুরি করবে। দেখো না ইলেকটোরাল বন্ডের মধ্যে দিয়ে গোটা টাকাটা তারা চুরি করছে। তার মানে তারা একা চুরি করবে। দুর্নীতির ওরা ভক্ত, চুরির ওরা ভক্ত, ডাকাতির ওরা ভক্ত। এখন কথাটা হচ্ছে যে কোনো কথা বলে উত্তরপ্রদেশের যে চুরি, ত্রিপুরার যে চুরি, মধ্যপ্রদেশের যে চুরি, ব্যাপম কেলেঙ্কারির যে চুরি এবং হত্যা, সেগুলোকে আড়াল করে কোনোভাবে যদি এখানে মমতার সরকারটা ফেলা যায়, কিন্তু সেটা হচ্ছে না।